নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। আরজি করের এই ঘটনায় সঞ্জয় রায়কে কেন মৃত্যুদণ্ড দিল না? কেন শিয়ালদা কোর্টের বিচারকের মনে হলো না যে এই আরজি করের এই ঘটনাটা রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস, অর্থাৎ বিরলের মধ্যেও বিরলতম? এই কথা এখন প্রত্যেকটা মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই প্রতিবেদনের মধ্যে থেকে আপনাদের জানাতে চাই, যদিও আমি আইনের ছাত্র নই, তথাপি শিয়ালদা কোর্টের বিচারক তার নির্দেশনামার 172 নম্বর পাতায় পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন যে কেন আরজি করের এই কেসটাকে তার মনে হয়নি বিরলের মধ্যে বিরলতম কেস, এবং কেন তিনি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কেন তিনি তাকে ফাঁসির আদেশ দেয়নি। দেখুন, কোর্টের বিচার তার একটা প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার মধ্যে থেকে এবং মূলত তথ্যের উপরে ভিত্তি করেই হয়। সমাজ কি ভাবছে এই নিয়ে, সমাজে এর কি প্রভাব পড়ছে, আপনি রাস্তা অবরোধ করলেন, আপনি মানববন্ধন করলেন, তার কোনো প্রভাব কিন্তু ওই কোর্টের এজলাসে পড়বে না। কোর্টের এজলাসে পড়বে কি, কোন পক্ষের আইনজীবী কোন সওয়াল জবাব কিভাবে করছেন, কিভাবে বিচারককে বোঝাতে পারছেন, এবং সর্বশেষে বিচারকের কাছে কি তথ্য প্রমাণ উপস্থিত করতে পারছেন, সবকিছু তার উপরেই নির্ভর করবে। যদিও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলা শুরু করেছে যে তাকে ফাঁসি দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে কি বলেছেন একবার আপনাদের শোনাই, তারপরে ফিরছি প্রতিবেদনে, যে 172 নম্বর পাতায় তার নির্দেশনামায় বিচারকের কি বলেছেন, তারপরে আপনাদের বলবো। একবার শুনে নিন এই কথা। টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। শুনলেন তো উনি কি বলেছেন। ওনার মনে হওয়া না মনে হওয়াতে অবশ্যই কিছু যায় আসবে না। ওনার পছন্দ নাই হতে পারে রায়দান, তার জন্য উচ্চ আদালতে আজ আছে, উনি যাবেন বলেছে, উনি যান। কিন্তু সাধারণ মানুষের সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়া আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়া দুটো উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষ সঞ্জয় রায়ের ফাঁসি এই কারণেই চাইছে যে যেভাবে নির্যাতিতা পড়ুয়ার উপরে অত্যাচার হয়েছে, যে নৃশংসতার শিকার সে হয়েছে, সুতরাং অবিলম্বে সঞ্জয় রায়ের ফাঁসি হোক, তার ফাঁসি দেখতে চায়। এরকম নরপিচাসকে জীবিত রাখার কোনো দরকার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে কেন? কারণ অর্ধেক তথ্য প্রমাণ পুলিশ দিয়ে লোপাট করে তিনি দিতে সক্ষম হয়েছে, আর বাকি যদি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যায় তাহলে তিনি গঙ্গায় স্নান করে একেবারে উঠতে পারে। কিন্তু যেখানে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা মার পক্ষের আইনজীবী, সিবিআই এর পক্ষের আইনজীবী আদালতকে এটা রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস হিসাবে বিবেচনা করতে বলল, বিরলের মধ্যেও বিরলতম ঘটনা হিসাবে বিবেচনা করতে বলল, তারপরেও দাঁড়িয়ে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের কেন মনে হলো না এটা রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস নয়? আরজি করের এই ঘটনা, যে ঘটনাটা একটা সরকারি হাসপাতালে ঘটেছে, যে সরকারি হাসপাতালে শুধুমাত্র একজন যে ডাক্তার থাকে তা নয়, অনেক রুগীও থাকে, অনেক রুগী আত্মীয় পরিজনও থাকে, সমাজে এর একটা বিরাট প্রভাব পড়ছে। তাহলে কেন এটা তার বিরলের মধ্যেও বিরলতম ঘটনা মনে হয়নি? আর বিরলের মধ্যে বিরলতম ঘটনা মনে হয়নি বলেই হয়তো সে মৃত্যুদণ্ডের আদেশ দেয়নি, সে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। এটাও আবার আমরা ভাবতে শুরু করেছি। কিন্তু এখন খুব অদ্ভুতভাবে 162 নম্বর পাতায় তার নির্দেশনামায় বিচারক দুটো ঘটনায় খুব সুন্দরভাবে উল্লেখ করে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন যে কেন এই ঘটনাটাকে তিনি রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস, মানে বিরলের মধ্যেও বিরলতম ঘটনা তিনি মনে করেননি, আর কেনই বা সঞ্জয় রায়কে ফাঁসির আদেশ দেওয়া হয়নি। তার বক্তব্য অনুযায়ী বা তার কথা অনুযায়ী তিনি যা নির্দেশনামায় লিখেছেন, তিনি বলেছেন কোনো অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে তখনই ধরা হবে যখন তা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।
তখন যখন তা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। রায় ঘোষণার সময় তথ্য প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। আদালতে আইনে তথ্য প্রমাণের উপরে ভিত্তি করেই কিন্তু আদালত তার রায় দেয়। সংগঠিত অপরাধ নিয়ে সমাজ কি ভাবছে, মানুষ কি ভাবছে, তা দূরে সরিয়ে রেখেই শুধুমাত্র তথ্য প্রমাণের উপরে ভিত্তি করেই কিন্তু আদালতকে রায় দিতে হয়। এক্ষেত্রে তার এই রায়ের ক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু তথ্য প্রমাণের উপরে ভিত্তি করেই তিনি এই রায় দিয়েছেন। তিনি আরো বলেছেন, এই রায় দেওয়ার সময় তিনি সুপ্রিম কোর্টের একটি কেসকে উল্লেখ করে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের একটি মামলার কথা, যে বচ্চন সিংহ এবং পাঞ্জাব সরকারের মামলা 1980 সালের, ওই মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের কথা তিনি তার এই নির্দেশনামায় উল্লেখ করেছেন। তিনি বলেন যে ওই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে শীর্ষ আদালতের কিছু নীতি এবং নির্দেশ রয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সেই নীতি বা নির্দেশকে উল্লিখিত কঠোর মানদণ্ডের সঙ্গে আরজি করের এই ঘটনাকে মেলানো যায় না। তাই এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে বলা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার এই নির্দেশনামায় বলেছেন যে কেন তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো, কেন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো না, এটাও কিন্তু তিনি সেই 172 নম্বর পাতায় তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যাবজ্জীবন হলো নিয়ম আর মৃত্যুদণ্ড হলো ব্যতিক্রম। তার কথায় এই মামলার রায় দেওয়ার সময় বেশ কিছু জিনিস তিনি বিবেচনা করেছেন, যার মধ্যে মুখ্য যে জিনিসটি ছিল সেটা হচ্ছে অপরাধের নৃশংসতা। তিনি বিচার বিবেচনা করেছেন যে কিভাবে মেয়েটিকে মারা হয়েছে, কিভাবে মেয়েটির উপরে অত্যাচার করা হয়েছে, কিভাবে তাকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে, কিভাবে তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনাগুলো তাকে বিবেচনা করতে হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইটা বিবেচনা করবার সময় তিনি মনে করেছেন, এটাকে আইনের ভাষায় তিনি বলেছেন, এটাকে সিরিজ বলে তিনি উল্লেখ করেছেন, যে এই যে অপরাধের পরিভাষা সেটাকে সিরিজ বলে তিনি উল্লেখ করেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে নির্যাতিতার অসহায়তাটাকেও তিনি ভালো করে দৃষ্টি দিয়েছেন, সেটা নিয়েও চিন্তা ভাবনা তিনি করেছেন যে সেখানে নির্যাতিতা একা ছিল, তাকে বাঁচানোর মতো কেউ ছিল না, তিনি অসহায় হয়ে পড়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে এই অপরাধের সামাজিক প্রভাব কি পড়তে পারে সেটা নিয়েও কিন্তু বিচারক চিন্তা ভাবনা করেছেন, এবং এটা নিয়েও কিন্তু তিনি চিন্তা ভাবনা করেছেন। এবং সব চিন্তা ভাবনা করে তিনি সর্বশেষ বলেছেন যে মৃত্যুদণ্ড তখনই দেওয়া হয় যেখানে সংস্কারের কোনো জায়গা থাকে না। মানে দেখুন, যে জেলেও কেউ যায় সেটাকে তো সংশোধনাগার বলা হয়। তার মানে তাকে জেলে পাঠানো হচ্ছে, মানে এটা বুঝেই পাঠানো হয় যে সে সংশোধন হয়ে বেরোবে সেখান থেকে। যে কোনো কেসে যখনই কেউ জেলে যায় দেখবেন সংশোধনাগার, তার মানে সেখানে আইনের ভাষায় সেটা ভাবা হয় যে সে সংশোধন হয়ে যাবে। সুতরাং মৃত্যুদণ্ড তখনই দেওয়া হয় যেখানে সংস্কারের কোনো জায়গা নেই। এক্ষেত্রে সংস্কারের যথেষ্ট অবকাশ রয়েছে বলেই নির্দেশনামায় বিচারক সেটা উল্লেখ করেছে। তার জন্য সঞ্জয় রায়ের এই ঘটনা বা আরজি করের এই ঘটনাকে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস বলে যেরকম ভাবে বিচারক মনে করেনি, তাই সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ডের আদেশ তিনি দেননি, না দিয়ে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে তিনি দণ্ডিত করেছেন। তবে গতকালের পরে প্রত্যেকটা মানুষ এইগুলো নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, আশা করি এই রায়টার উপরে যদি আপনারা চোখ বোলান, তার নির্দেশনামার উপরে চোখ বোলান, তাহলে অনেকাংশে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তার নির্দেশনামায় ঘটনার বিবরণও উল্লেখ আছে, সেটা নিয়ে আমি আর একটা দিন অন্য একটা প্রতিবেদন করব। সেখানে কিন্তু অনেকগুলো জায়গা এমন আছে যেখানে হতে পারে আমাদের এই আরজি করের ঘটনা নিয়ে যা চিন্তা ভাবনা, হয়তো আমাদের চিন্তা ভাবনার পরিধিটাই পরিবর্তন হয়ে যেতে পারে ওই ঘটনাগুলো শোনার পরে। ওই যে নৃশংসতার কাহিনীটা তুলে ধরেছেন তার এই নির্দেশনামার মধ্যে,
সেটাতে কিন্তু যদি একটু ভালো করে নজর দেওয়া যায়, হয়তো আরজি করের এই ঘটনা নিয়ে কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সেটারও হয়তো পরিবর্তন হতে পারে। সঞ্জয় রায়কে বিচারক জিজ্ঞাসা করেছিলেন, আপনার কি বলার আছে? আপনি ভালো বলতে পারবেন কে কে যুক্ত থাকবেন, কিন্তু কেন সঞ্জয় রায় সেই এজলাসে দাঁড়িয়েও সেই অর্থে কারো নাম বলতে পারলেন না? শুধু বললেন আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। যখন কেউ জানে আমার যাবজ্জীবন হয়ে গেছে, ফাঁসি হতে হতে বেঁচেছে, উপর আদালতে গেলে ফাঁসিও হয়ে যেতে পারে হয়তো, সেখানে দাঁড়িয়েও সে কেন নাম নিল না? একাধিক প্রশ্ন, একাধিক উত্তর এখনো কিন্তু ঘোরাফেরা করছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে এই নির্দেশনামা যদি একটু লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এই যে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের যে অর্ডার, তাকে আমৃত্যু কারাদণ্ড, এর কারণ কিন্তু অনেকটা কিন্তু আমাদের বোধগম্য হবে বলেই আমার মনে হয়। এবার আপনারা শোনার পরে আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।